স্বপ্নের মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে কাল গুনে যে আজ এলে তুমি ফাল্গুনেতে কাছে এসে ভালোবেসে মুখ তোলো আজ আমার স্বপ্ন যে সত্যি হলো আজ কাছে এলো এতদিন দূরে ছিল যে রঙে রঙে জীবন ভরেছিল সে আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরুতে এই গানটা যে গাইলাম, এই গানটা কেন গাইলাম বলুন তো? এই গানটা একটুখানি ঝালিয়ে নিলাম, কারণ একটা ভিডিও একটুখানি চালিয়েছিলাম আমাদের দালালের ভিডিও, ওয়াইটির দালাল, লাতখোর দালাল, যে কিনা এখন লাথের সাথে সাথে মাংস খেয়েছে। তো তার একটা ভিডিও শুনলাম, মানে জাস্ট চালালাম, তার মধ্যে ইন্ট্রোডাকশন এই গানটা গেয়েছে। তো এই গানটা যখন গাইছিল, একটা জায়গা আছে না, মন ভুলে সুর ভোলাও তুমি ভোলো আজ, ওই যে সুর ভোলাও, সেই গানটাতে মানে এমনভাবে ওই সুরটাও ভুলে গেছে। আমি ভাবছি যে ও ভুলে গেছে নাকি আমি ভুলে গেছি, কি ব্যাপার বুঝতে পারছি না। তো সেই জন্য আমি একটু ঝালিয়ে নিলাম। তো কেন বলুন তো, ও এত ভালো গান গায় না। তো কিন্তু দেখেছেন ওয়াইটি খুঁজে খুঁজে, ওয়াইটির অ্যালগোরিদম শুধু আমাকেই কপিরাইট স্ট্রাইক দিচ্ছে যে আমার গানটা নাকি অরিজিনাল। তো তার মাঝখানে আবার কি একজন বলেছিল, হ্যাঁ তুমি অরিজিনাল দাও, তাই জন্য আর ও কপি করে। ব্যাপারটা বুঝতে পারলাম না। তো আমি তো অ্যাকচুয়ালি নিজের অরিজিনাল গলাতেই গানটা গাই। তো সেখানে যদি ইউটিউবের মনে হয় এখানে আমার কিছু করার নেই, আমি বারবার ইউটিউবকে বলছি যা যা গিয়ে ঘোড়ার গান শো। তো আজকে এখন বিষয়টা কি নিয়ে হচ্ছে, ভিডিও দালালের ভিডিও জাস্ট প্রথম অংশটুকুই গান দিল, গান গাইলো, গান গেয়ে তারপর শুরু করলো যে ওর জীবনে অনেক মানুষ এসছে এখন হঠাৎ করে, যারা কিনা ভগবান তুল্য, দেব তুল্য। তো এরকম কিন্তু ও আগেও বলেছে, অনেককে নিয়ে বলেছে যে ওর জীবনে ভগবান তুল্য মানুষ। তো কখনো সেটা গীতাদি, কখনো সেটা সোমাদি, তারপর ওর আরেকজন যে খুব প্রাণের বান্ধবী ললিতা, তার সম্পর্কেও কিন্তু বলতো যে সে দেব তুল্য, ভগবান তুল্য ওর কাছে। জীবনে কোনো দিনও যাই হয়ে যাক, যত যাই হয়ে যাক না কেন, ওর সাথে কোনো দিনও সম্পর্ক নষ্ট করবে না। ও মানে ওই দিদি ওকে যাই বলুক না কেন, ঘুরিয়ে দালাল কোনো দিনও সাত চড়ে তার রা কাটবে না, এই দিদির জন্য বলেছিল। কিন্তু আমরা তার পরিণতি কি হয়েছে দেখে নিয়েছি। তো এর চরিত্রই এটা, এর যখন মনে হয়, যখন যার সাথে সম্পর্ক থাকে স্বার্থের, তাকেই ও ভগবান বানায়, আসনে বসায়, তারপর যেই স্বার্থ চটে যায় সেই আসন থেকে লাথ মেরে বার করে, তাদেরকে মাটিতে ফেলে তাদের বিভৎস করে, তাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা কথাবার্তা বলে ভিডিও করে। এটাই হচ্ছে ওর ভগবানদের ও পরিণতি ঘটায়। তো ওর ভগবান হওয়ার কেউ চেষ্টা করবেন না। যারাই হয়েছে তারা তাদের পূর্ব অভিজ্ঞতা, তারা খুবই পস্তাচ্ছে। তো যাই হোক, এখন যারা নতুন করে ভগবান হয়ে এসছে, দেখি এই ভগবানের সাথে কতদিন স্বার্থ টিকিয়ে রাখতে পারে। কারণ ও সত্যি কথা বলতে কারোর সাথে সম্পর্ক রাখার মতো ও নয়, একেবারেই নয়। কারণ ওর কাছে স্বার্থটাই সমস্ত। তো যাই হোক, এখন এই যে মন্দিরা যে ভিডিওটা দিল, সেই ভিডিওটা সম্পর্কে আমি তো কিছু কথা বলেছি, তা বলে কি সব কথা শেষ হয়ে গেছে? না না, অত বড় ভিডিও, তার মধ্যে এত কথা, এতদিনের একটা কন্ট্রোভার্সি, যেখানে দুজনের মধ্যে এমন কাদা ছোড়াছুড়ি হয়েছে, এমন দুজনের মধ্যে অবস্থায় পরিণত হয়েছে, যেখানে প্রত্যেকটা মানুষ মুখ খুলতে বাধ্য হয়েছে। কারণ কখনো মন্দিরা রেগে গিয়ে কিছু কথা বলেছে, কখনো মন্দিরা কাঁদতে কাঁদতে কিছু কথা বলেছে, আর সেই ইমোশনগুলোতে আমরা সবাই আর কি সেই অনুযায়ী রিয়্যাক্ট করেছি। দেখুন, আমি হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আগেই বলে দিই যে একটা সময় আমি সত্যি সবার সাথে বন্ধুত্ব, ভালোবাসা, হ্যানা ত্যানা, প্রীতি শুভেচ্ছা এই সমস্ত নিয়ে খুব চলতাম। কিন্তু এখন আমার কাছে শুধু ভিডিও, সেই ভিডিওর মধ্যে যা হচ্ছে সেটা দেখব, সেখান থেকেই কথা বলবো, দ্যাটস ইট। আমি কোনো রকম কোনো ইমোশন এখন আর এগুলোর মধ্যে আনি না। অ্যাটলিস্ট চেষ্টা তো করি, যেহেতু মানুষ কখনো কখনো হয়তো হয়ে যায়, বাদ বাকি আমি চেষ্টা করি যে ইমোশন সমস্ত কিছু গুলে খেয়ে মানে মাটিতে ফেলে দিয়ে তারপর ভিডিও করতে। তো মন্দিরা ভিডিওর মধ্যে একটা কথা বলেছিল
যেটা নিয়ে আমার আগের ভিডিওতে বলা হয়নি, যেটা হচ্ছে গিয়ে মন্দিরা বলছিল যে হ্যাঁ আসলে এই যে আবার আমরা প্যাচ আপ করে নিলাম, কারণ আমাদের মধ্যে যারা আর কি মধ্যস্থতা করতে এসেছে, যেমন কিনা আমার দাদা ভাই, তারপর ওদিকে একটা হিড়িম্বা দিদি আছে, তো তারা যখন সব প্যাচ আপ করতে এসেছিল, তো সেই হিড়িম্বা দিদিও বলছিল যে আমাদের যে লাতখোর দালাল, যে কিনা এখন পাঠাখোর হয়ে গেছে প্রায় মোটামুটি, তো সিরিয়াল পাঠা ইটার হয়ে যাবে সে বলছে। তো সে কি করেছে, সে নাকি প্রচুর অনুতপ্ত এই মন্দিরার সম্পর্কে যা যা কথা ও বলে দিয়েছে, কল রিভিল করে দিয়েছে, হ্যাঁ এগুলোর জন্য নাকি ও প্রচণ্ড অনুতপ্ত। তো ওর কোনো ভিডিওতে আমরা এরকম দেখেছি কি যে যেটাতে আমাদের মনে হবে যে ও অনুতপ্ত? এখন মন্দিরা সোমনাথের ক্ষেত্রে সোমনাথ আর মন্দিরা বসে একদিন যে ভিডিওটা করেছিল, যেখানে তারা একটু অতিরিক্তই বলে ফেলেছিল, সেটাই ওদের আর কি একটা কারণ, কিন্তু যে এই কেস থেকে সরে আসার কারণ। যেমন দালাল যেগুলো করেছে, যেগুলো আইন বিরুদ্ধ কাজ, তেমনি ভুল করে মন্দিরা সোমনাথের মুখ থেকেও কিন্তু এমন কথা ওর সম্পর্কে বলে মানে বেরিয়ে গেছিল, যেগুলো সত্যি আর কি আপত্তিজনক বা মানহানিকর কথাবার্তা। তো সেটা নিয়ে দালালও বলেছিল ও তো কেস করবে, হ্যাঁ বলেছিল না, তো ওদেরকে তো দালাল তো যথেষ্ট হুমকি দিয়েছিল যে কি করি শুধু দেখ, তোদের কি করি দেখ। তার উপর দালাল আরও রেগে গেছিল, কারণ দালালের যে পার্মানেন্ট ভগবান, হ্যাঁ যাকে যখন মনে হয় আর কি আসনে বাসায়, যখন মনে হয় লাথ মেরে বার করে, যে কিনা হাজার কিছু হলেও মানে সেই জায়গা থেকে সরে না, সে হচ্ছে দালালের হাজবেন্ড। সেই হাজবেন্ডকে নিয়েও যায় নয় তাই কথা বলেছিল মন্দিরা সোমনাথ। তো সেটা নিয়েও বলেছিল দালাল যে দেখ তোদের আমি কি করি দেখ, আমার বরকে নিয়ে তোরা বলেছিস, তোরা এই করেছিস, তোরা সেই করেছিস, আমার বর বলেছে তোদের ছাড়তে না, এরকম কথাও বলেছিল। তো সেই জন্য আমি দেখ কি করি। তো সেই ভিডিওটা আমার মনে হয় সেই ভিডিওটাতে সোমনাথ একটু অনুতপ্ত হয়েছিল, আর এমনই অনুতপ্ত হয়েছিল, সেই অনুতপ্ত হওয়ার ফলে যে কাজটাও করেছে সেটা আজকে তো ভালো করে জানলাম। আমার সন্দেহ প্রথম থেকেই হয়, কিন্তু আমি আজ যেটা জানলাম এতটাও ভাবতে পারিনি। সেটা জানলাম কার কাছ থেকে? এটা গীতাদির ভিডিও দেখে। এই যে মন্দিরার ভিডিওটা দেখে তার রিয়াকশানে গীতাদি যে ভিডিওটা করেছে, সেখান থেকে সোমনাথের চ্যানেল সম্পর্কে কিছু কথা জানতে পারলাম, যেটা আমি আইডিয়া করছিলাম কিন্তু এতটাও বুঝতে পারিনি। তো গীতাদির ভিডিওটা দেখে আমি একটাই কথা বলবো, অ্যাজ এক্সপেক্টেড গীতাদির কাছ থেকে যেটা এক্সপেক্ট করা যায় গীতাদি সেরকমই ভিডিও করেছে। কারণ এটা সত্যি কথা, অনেকে আমি জানি বলবে এই জ্বলছে বা পুড়ছে, অ্যাকচুয়ালি এখানে জ্বলা বা পোড়ার মতো কি কোনো কিছু আছে? চিন্তা করে দেখুন তো। মানে এই যে যেটা ওরা করলো খুব ভালো করেছে, বড় মনের পরিচয় দিয়েছে, কিন্তু সেটা কিসের জন্য, কিসের ভিত্তিতে? টাকার জন্য। যে টাকা খরচা হচ্ছে, সময় খরচা হচ্ছে, আমাদের সব দিক দিয়ে আর কি খরচাই হচ্ছে, আমাদের গেন কিছু হচ্ছে না। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল কথা। এই যে এই কন্ট্রোভার্সি চলাকালীনে ওরা কিন্তু প্রচুর টাকা গেন করেছে, এটাও কিন্তু সত্যি। এই যে মন্দিরা যতবার দালালকে নিয়ে কড়া ভিডিও করেছে, তাতে কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছে, আর ভালো আর কি রেভিনিউ পেয়েছে। তো সেক্ষেত্রে এটা তো পরিষ্কার যে শুধু তোমরা ভাই খরচা করেছো এটা বলো না, ইনকামও প্রচুর করেছো। তো তোমাদের বক্তব্য হয়তো এটাই যে ঠিকমতো আর কি ব্যালেন্স শিটটা তোমাদের আর কি ঠিকঠাক হচ্ছে না, মানে যা আমদানি হচ্ছে তার চেয়ে বেশি আর কি খরচা হয়ে যাচ্ছে। আমদানি 58, খরচা রুপাইয়া, সেইটাই তোমরা আটকাতে চেয়েছো যে আমরা একে অপরকে নিয়ে ভিডিও তো এরপরও করবো, কিন্তু সেক্ষেত্রে কি হবে, আমাদের খরচা হবে না, যা আর কি ইনকাম হবে পুরোটাই আমাদের থাকবে, সেটা আমরা অ্যাসেট হিসাবে রাখবো, সেটাকে আমরা সেভিংস হিসাবে রাখবো। আর সেই বুদ্ধিটা কে দিয়েছে না, মন্দিরার দাদা। তো দাদা ভাই বৌদি খুবই ভালো, তাদেরকে নিয়ে যতবারই কথা বলবো একদমই আমি এটা বলবো না যে তারা খারাপ মানুষ, খারাপ এখনও কিছু দেখিনি। তবে হ্যাঁ এটুকু জানি যে তারা এবার একটু মনে হয় ভয় পেয়েছে। তো গীতাদির মুখেই শুনলাম যে ছোট্ট ছেলেকে নাকি দাদাভাই অনেক দৌড় করিয়েছে, অনেক কিছু আর কি ওর বিরুদ্ধে স্টেপ নেওয়ার চেষ্টা করেছে। তো সেরকম কিছু স্টেপ নিতে মনে হয় পারেনি, কারণ ছোট্ট ছেলেকে তো সম্পর্কে এরকম কোনো খবর শুনিনি যে ওর সাথে এমন কিছু হয়েছে। হ্যাঁ শুনেছিলাম যে ওর নামে কোনো মনে হয় এফআইআর হয়েছিল, তো ও থানায় গেছিলো, বলেছিল যে ও তিনটে উকিল নিয়ে নাকি থানায় গিয়ে দেখা করতে কথা বলতে গেছিলো। তো ও হয়তো ব্যাপারটা মিটিয়ে নিয়েছে।
তো দাদাকে দেখলাম যে দাদা যেরকম দৌড় করাতে পারে তেমনি মনে হয় মিটিয়েও নেয়, তো সেই জন্যই মিটিয়ে নেওয়ার উপদেশটা আর কি মন্দিরাদেরকেও দিয়েছে। আর তার উপর আরও একটা বিষয় হয়েছে যেটা নিয়ে দাদা সত্যি ভয় পাওয়ার কথা, এই দালালকে অন্তত। কারণ হচ্ছে গিয়ে দালাল পরিষ্কার বলেছে যে ওর এখানে কন্ট্রোভার্সি করার পলিসিটা কি, যে যে কোনো মিথ্যে সেটাকে যদি বারবার করে বলা হয় তাহলে দর্শকরা সেটাকে সত্যি বলে মনে করে। তো সেই জন্যই দাদা কি প্রমাদ গুনেছে। এই যে দালাল একবার বলেছিল যে দাদার চ্যানেল নাকি কোনো হ্যাক ফ্যাক হয়নি, ওটা নাকি সম্পূর্ণ একটা নাটক ছিল। মানে চ্যানেলটাকে 50,000 করার জন্য একটা নাটক ছিল, আদৌ কোনো রকম কোনো হ্যাক নাকি হয়নি। এই কথাটা দালাল বারবার করে বলতে শুরু করেছিল, জোরালোভাবে বলতে শুরু করেছিল। আর তারপরই কিন্তু হয়ে যায় এই প্যাচাপের ঘটনাটা আস্তে আস্তে হতে থাকে। তার মানে বুঝতে পারছি দাদা বুঝে গেছিল যে সত্যিই যদি এই কথাগুলো রটানো হয় তাহলে দাদার পক্ষে খুব মুশকিল আছে। দর্শক যদি এটা বিশ্বাস করতে শুরু করে দেয় তাহলে উনি আর কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে না সত্যি চ্যানেলটা হ্যাক হয়েছিল। তো চ্যানেলটা যে হ্যাক হয়েছিল সেটা গীতাদি যেহেতু বললো আমি সেই জন্য বিশ্বাস করেছি, আর তখনও বিশ্বাস করেছিলাম কারণ দেখেছি চ্যানেল কিন্তু হ্যাক হয়, এরকম একজন তো না, অনেকের সাথেই হয়েছে। মন্দিরার সাথে তো প্রথম হয়েছিল যখন সে সময় তো আমরাই টুইট ফিট করেছিলাম, তো এরকম অনেকেরই চ্যানেল ভুল করে হ্যাক হয়ে যায়। তো এই প্রসঙ্গেই বলি যে সোমনাথের চ্যানেল সম্পর্কে যে কথাটা আজকে শুনলাম, তো অনেকেই ভেবেছিল, সোমনাথের কমেন্ট বক্সে রেগুলারলি কমেন্ট আসতে থাকে যে সোমনাথের চ্যানেলটা কি হ্যাক হয়ে গেছে, ওর চ্যানেলের মধ্যে এই ধরনের গেমিং ভিডিও আসছে, কি ব্যাপারটা কি। তো আমি ভেবেছিলাম যে এটা সোমনাথ নিজেই করছে। হ্যাঁ, ও যেহেতু ব্লগ, ওর সেই যে একটা ভিডিও দিয়ে দিল ওর চ্যানেলে যেখানে হাকিনি ডাকিনি ঝাঁকিনি অনেক কিছু ভিডিও করছিল, মাঝখানে রোস্টার হয়েছিল সোমনাথ ইয়ো রোস্টার, যেটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল। হ্যাঁ, ইয়ো রোস্টার সোমনাথ, সেই ইয়ো রোস্টারের গুলো করে রোস্টিং করে তার মধ্যে এই জানি না দালালকে হাকিনি বলতো না ডাকিনি, আই ডোন্ট নো, বাট যাই বলুক সেটাতে এমন রোস্ট করেছিল যে রোস্ট করতে গিয়ে নিজেরই হাত পুড়িয়ে ফেলেছিল, হাত বলুন মুখ বলুন পুড়িয়ে ফেলেছিল। সেই জন্য ও কি করলো, ও এই চ্যানেলটাকে সম্পূর্ণ নিজের হাতের থেকে অন্য হাতে দিয়ে দিল। আমি ভেবেছিলাম ও মনে হয় কন্টেন্টগুলো নিজেই আপলোড করছে, হ্যাঁ, যে ব্লগিং আমার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে যেটুকু আছে সেটুকু নিয়েই আমি করব। এমনিতেই আমরা জানি যে ও একটুখানি আরামপ্রিয় মানুষ, তো এই ব্লগিং যেটা আর কি এতটাও ইজি নয়, সেটার জন্য অনেক খাটতে হয়, সেই খাটনিটুকু ও করতে চায় না। আজকে গীতাদির কাছ থেকে শুনলাম, আমি ভেবেছিলাম ও এই ভিডিওগুলো নিজেই দিচ্ছে, কারণ এরকম ধরনের দেখেছিলাম কিন্তু মাঝখানে প্রিয়ার চ্যানেলে, মৌয়ের চ্যানেলেও দেখেছিলাম এক একটা এরকম ভিডিও এসেছিলো যেটা সম্পূর্ণ এই গেমিং ভিডিও, মাঝখানে কোনো ব্লগ নেই। আগে তো হচ্ছিলো ব্লগের মাঝখানে এগুলো দেওয়া, মেবি হয়তো এটা কোনো রকম কোনো স্ট্রাইক দিচ্ছিল ইউটিউব, সেই জন্য ওরা ব্লগিংয়ের মাঝখানে না, শুধু আলাদা করেই এই গেমিংগুলো কিভাবে খেলতে হয় ওই দেখেছেন আপনারা, সেরকম ভিডিও দিচ্ছিল। তো আমি ভেবেছিলাম সোমনাথ বুঝি নিজে এটা আপলোড করে। ও বাবা, সোমনাথ যে সেইটুকুও খাটনি খাটবে না, খাটতে পারে না, তাই জন্য অন্য একজনকে চ্যানেলটা লিজে দিয়ে দিয়েছে আর সেখান থেকে ও মান্থলি টাকা ইনকাম করছে। এটা কিন্তু সত্যি ভাবতে পারিনি, এতটাও ভাবতে পারিনি। মানে যখন শুনলাম তখন তো বলতেই হবে, কারণ সত্যি কথা বলতে নিরপেক্ষতা রেখেই ভিডিও করব এটাই তো অঙ্গীকার করেছি। তো নিজে সেই ভিডিওগুলোকে আপলোড না করে অন্যকে দিয়ে আপলোড করাচ্ছে, সেটা শুনে তো সত্যি সোমনাথ বলতেই হলো। ইয়ো রোস্টার কি জানো, এই আমি ভুলে যাই, ইয়ো রোস্টার সোমনাথের থেকে কুইরা সোমনাথ, এটাই ঠিক, তাই না? তো ভিডিওর মধ্যে বলছিলাম যেটা, যে এই যে দালাল এত অনুতপ্ত, কোনো ভিডিওর মধ্যে আমরা সেটা বুঝতে পেরেছি, কোনো ভিডিও, তার মানে ওর যে প্রত্যেকটা ভিডিও যে কতটা ফেক, ও যা যা বলে ওর কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে প্রত্যেকটা যে ওর দর্শকদের মানে তাদের ইমোশন নিয়ে খেলে, সেটা আজকে আপনারা বুঝতে পারছেন। আমি জানি এখনও কিছু মানুষ বুঝতে পারবে না, তাদের বোঝা কথাও নয়, তারা এই দালালের ভিডিওটা জাস্ট যাত্রা পালার মতো করে দেখে। তাদের এখানে কোনো ইমোশন কাজ করে, দাঁত মুখ খেঁচানো, আবার কখনো কখনো কান্না কেঁদে কেঁদে আর কি ভাসানো, এই সমস্ত কিছু নিয়ে তাদের এটাই ধারণা যে যা হচ্ছে যেটা হচ্ছে দেখি ভালো তো লাগছে। আমরা কি জানি, কোনো ব্লগার বলুন, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলুন, তাদের মেন ইউএসপি হচ্ছে স্বচ্ছতা। যে ব্লগার যত বেশি মানে তার ভিডিওর মাধ্যমে যত ন্যাচারাল, যত আর কি শুধু ন্যাচারাল শুধু না, যত সত্যি
ঘটনা দেখাবে, হ্যাঁ, যারা সত্যি যেরকমভাবে রয়েছে, মানে ডাল খাচ্ছে তো ডালই বলছে, মাংস খাচ্ছে তো মাংসই বলছে, লুকাচ্ছে না, মিথ্যাচারিতা করছে না, এরকম ধরনের ব্লগারদের মানুষ দেখতে ভালোবাসে। আর যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যা দেখছে সেটাই বলছে, এরকম কন্ট্রোভার্সি শুনতে ভালোবাসে, এরকম ক্যারেক্টার মানুষ পছন্দ করে। এটাই জানতাম, দর্শকরা মিথ্যেচারিতা যারা করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু এখন দেখছি কালে কালে যে যারা মিথ্যে বলছে তাদেরকেই লোকে বেশি দেখছে আর তাদেরকেই আর কি বেশি সাপোর্ট করছে। তো অবশ্য আবার সেখানে গিয়ে লিখেও আসছে, ছি ছি, তোর ভেতরে এত অনুতাপ চলছিল, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারিনি। যেমন কিনা বুঝতেই পারিনি এই যে শুনলাম গীতাদির মুখে যে সোমনাথ নাকি বলেছিল যে কেসটা করার সময় যে আমার হয়ে সাক্ষী দেবে, আমাদের হয়ে সাক্ষী দেবে, কারণ আমি ওর বিরুদ্ধে যে কেসটা করছি সেই কেসটা কেন করছি, কারণ আমার বাবা মাকে বেজন্মা বলেছে। সত্যি কথা বলতে যখন আজকে গীতাদির মুখে কথাটা শুনলাম তখন ভাবছিলাম যে মানুষ কত কি পারে না, সত্যি কত কি পারে। আজকে যখন মন্দিরার শাশুড়ি মা চুমু খেলো তখন কিন্তু সত্যি পরবর্তীকালে যখন গীতাদির মুখে কথাগুলো শুনলাম তখন জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে এরকমও হয় যে মানুষ নিজের মান সম্মানের থেকেও বড় স্বার্থকে ভাবতে পারে। দেখুন, ক্ষমা করে দেওয়া খুব ভালো কথা, ক্ষমা করে দেওয়ার কথা হচ্ছে না, কিন্তু এই ক্ষমার জন্য যে আনুষ্ঠানিক একটা অনুষ্ঠান, একটা উৎসব হলো, সেটা নিয়ে কিছু মানুষের খারাপ লাগছে। দেখুন, আমি আমার মতামত পুরো জানিয়ে দিয়েছি, আমার কিচ্ছু যায় আসে না, আমার কোনো যায়ই আসে না, উল্টে আমার পক্ষে আমার আরও ভালো হচ্ছে। আমার আর আমার মতো কিছু মানুষ যারা ওদেরকে হয়তো খুব সৎ ভেবেছিল তাদের পক্ষে সুবিধা হচ্ছে এটা বুঝতে। যে বলেছি আমি আমার ভিডিওতে যে মেরুদণ্ডর সাথে অর্থদণ্ডের কোনো সম্পর্ক নেই, মেরুদণ্ড সোজা রাখার জন্য মানুষ অর্থদণ্ডের কথা চিন্তা করে না, কারণ তারা মনে করে যে আমার সাথে এটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি লড়বো, তার জন্য আমাকে যা করতে হয় আমি করবো, যা খরচা করতে হয় আমি করব। তো এটাই হচ্ছে বক্তব্য, যে এরকমভাবে বসে খাওয়ানো আর যা যা জড়িয়ে টড়িয়ে ধরা যেগুলো হলো সেগুলো সত্যিই দেখে দৃষ্টিকটু লাগছে। চিন্তা করছি রিয়াঙ্কার কথা আমি নিজেই আমার চিন্তা হয়েছিল, কিন্তু আগের ভিডিওটা বড় হচ্ছিল বলে আমি বলিনি যে আজকে এই রিয়াঙ্কাদের কী দোষ ছিল। রিয়াঙ্কারদের বাড়ি কত কষ্টের বাড়ি, সেটা এই দালাল চেয়েছিল যে আরটিআই করে কোনোভাবে ওদের পেছনে লোক লাগিয়ে সেই বাড়ি যাতে ভেঙে ধুলিস্যাৎ করে দেয়। বলেও ছিল, ভিডিওর মধ্যে বলেও ছিল যে দেখবি, চোখের ওপর দাঁড়িয়ে দেখবি, বাড়ি ভেঙে যাবে পুরো, দেখবি কার পেছনে লেগেছিস জানিস না, দেখ তোদের কী হাল করি। তেমনি সেম গীতাদিরও ওপর যে আরটিআইটা করা হয়েছিল, কেন? কারণ গীতাদি এই মন্দিরা সোমনাথের এই কেসটার প্রধান সাক্ষী, সেখানে গীতাদির ওপর আরটিআই করে এরকম ব্যবস্থা করা চেষ্টা হয়েছিল যে যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারে যে গীতাদি আমাদের দেশে ইল্লিগালভাবে এসে থাকছে, গীতাদি যখন এসেছিল, তার বাবা যে এসছে সে সময় তারা কাঁটাতার টপকে এসছে, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তারা লিগালভাবে এদেশে এসে বসবাস করছে না, তারা হচ্ছে অনুপ্রবেশকারী, এই রকম যদি একটা কিছু প্রমাণ করে দেওয়া যায় তাহলে কি হবে, গীতাদির চাকরিটা চলে যাবে। তো যাই হোক, আজকে গীতাদি খুব ভালো একটা কথা বলেছে যে আমি চাকরি করি তো কি, আমি তার জন্য ভিডিও কেন করব না। আজকে এই মন্দিরার দাদার যদি এত ভালো চাকরি করার পরেও যদি ইউটিউব করতে হয়, ইউটিউব করে সেখান থেকে ইনকাম করতে হয়, মানুষকে বলতে আমাদের পাশে থাকুন, তাহলে কেন করব না? অবশ্যই গীতাদি, অবশ্যই তুমি করবে। এরকম তুমি একা নও, এরকম অনেকেই আছে যারা চাকরি করছে বা অন্য কোনো কাজ করছে, ব্যবসা করছে, তার সাথেও ইউটিউব করছে। তো সেটা নিয়ে একদম ঠিক, যদি ওনার ইউটিউব প্রয়োজন পড়ে তাহলে তো আমাদের সববার ইউটিউব প্রয়োজন, আলাদা একটা এক্সট্রা ইনকামের জন্য। তো আজকে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই এমএসএলদের নিয়ে, যে ওরা কিন্তু ঠিক চিনেছিল, এই যে কিছুদিন আগে বলছিল না যে কোনো বিশ্বাসঘাতকের মুখে আমাদের নাম শুনতে চাই না, সত্যি আজকের ডেটে দাঁড়িয়ে মন্দিরার থেকেও বেশি সোমনাথকে সেটা মনে হচ্ছে। আমার কিন্তু সে সময় মনে হচ্ছিল যে আচ্ছা মন্দিরাকে বলছে ঠিক আছে, মন্দিরা তো না হয় সোনার দীপ ভাই পাঠিয়েছে, কিন্তু
সোমনাথ তো আর পাতায়নি, সোমনাথ তো কিছু করেনি, তাহলে সোমনাথকে এরকমভাবে কেন বলছে? কারণ ও তো সত্যি কথা বলতে ওর সাথেও তো অন্যায় হয়েছে, ওর উপরও তো বিশ্বাসঘাতকতা হয়েছে। তো কেন সোমনাথকে এই কথাটা বললো? কারণ সোমনাথের মুখ থেকেই মনে হয় ওদের নামটা এসেছিল। তো সেক্ষেত্রে আমার খারাপ লাগছিল, কিন্তু আজ দেখলাম যে সত্যি ওরা এই যে বলে না, দালাল বলছিল যে আমার নাম একদম পারফেক্ট দিয়েছে, একদম সত্যি কথা, আমার নাম যেরকম পারফেক্ট দিয়েছে, যেমন কিনা এই যে সবাইকে যারা কিনা ওদের নিয়ে ভিডিও করতো কে ক্ষমা করে দিল। তার মধ্যে একজন যে কিনা এই চশমার দোকানের কিরানি, যে এই গুন্ডার পা নড়ছে, দেখিয়ে দিল পা নড়ছে, ভিডিও থেকে তুলে তাকে ক্ষমা করে দিল। দিয়ে কার ওপর করলো কেসটা? এই দালালের ওপর বিপুল পরিমাণের একটা অর্থদণ্ডের একটা ওরা দাবি করে রেখেছে। তো যাই হোক, আজকে খুবই ইচ্ছা করছে, যেরকম গীতাদি বললো, আমারও খুব ইচ্ছা করছে রিয়াঙ্কারা কীরকমভাবে জিনিসটা নিচ্ছে সেটা দেখার। আশা করি ওদের ওপর যে কেসটা আছে বা আরটিআইটা আছে সেটাও উঠে যাক, আর গীতাদির ওপর যেটা আছে সেটাও উঠে যাক। কারণ যখন সব ওদের শোধবোধ ঘোড়ার হয়ে গেছে, তাহলে আর কেন এদের ওপর বা শুধু কেসের ঝামেলা ঝোলানো, তাই না? তো ঘোড়া নিজে অন্যের বিরুদ্ধে কেস করার জন্য দৌড়াতে পারে, আর ওর বিরুদ্ধে যে কেস হয়েছে সঙ্গে সঙ্গে সেটা নিতে পারেনি, 2 দিন দৌড়েই 3 দিনের দিন হয়ে গেছে আপোষ করতে। ওর নাকি মেরুদণ্ড। আবারও বলছি, এই MSLদের সাথেও ও অনেক চেষ্টা করেছিল যদি আউট অফ দ্য কোর্ট এটা মিটিয়ে নেওয়া যায়। এই চম্পা দাদার সাথে যোগাযোগ করেছিল এই কারণে, কিন্তু আমার মনে হয় না সেটা সম্ভব হবে। ওদেরটা তো বলতে পারবো না, বাট আমি আমারটা বলতে পারি যে আমি অনড়, ঠিক আছে? তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। অবশ্যই এই বিষয়টা যখন চোখ থাকবে অবশ্যই বলবো। ওদিকে দেখলাম যে আমাদের সিলির কথা বলি, সিলিকেও তো এখন টানার চেষ্টা করছে। একটা জিনিস চিন্তা করে দেখুন তো, যে এই যে আজকে হঠাৎ করে আমরা ভিডিওটা পেলাম যে ওর বাড়িতে গেছে, গিয়ে পাঁঠার মাংস খেয়েছে, এটা কি 1 দিন 2 দিনের কথা না। এই যে দাদা ভাইদের নিয়ে যখন থেকে ভিডিও করছে তখন থেকেই আসলে এই বিষয়গুলো শুরু হয়েছে। যখন থেকে দাদাদের অ্যাটাক করা শুরু করেছে তখন থেকে এগুলো আস্তে আস্তে শুরু হয়েছে। আজকে দাদা ভাইয়ের বাড়িতে যাব, পাঁঠার ঝোল খাওয়াতে হবে, দালাল কিন্তু এমনি বলেনি, সব প্যাচআপ হয়ে গেছে, জানে ওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটার ভরসা নিয়ে তারপরেই ও ভিডিওর মধ্যে এটাকে বলেছে, আর ওরা এসে কমেন্ট করেছে। এটা কিন্তু 100% সত্যি কথা। এগুলো পুরো আগের থেকেই প্রি প্ল্যান হচ্ছিল। সেই জন্যই এই যে মন্দিরা যে ভিডিওর মধ্যে এর আগের দিন যে বিনা নেমন্তন্নে আমাদের বাড়িতে চলে এলো বলে সিলিকে নিয়ে যে একটা ভিডিও করেছে, ওর সাথেও ওর অবশ্যই যা প্যাচআপ হওয়ার হয়েছে। হ্যাঁ, তবে এরকম হয়তো হবে কিনা আমি জানি না, কারণ ও আবার একটু অন্যরকম আছে, তো ওর বিষয়টা আমি ঠিক বলতে পারছি না। কিন্তু ওরও একটা ভিডিও এসছে, আমি সেটা দেখা হয়নি, তবে আমি দেখতে চাইবো এবার এই ভিডিও, মানে ওর ভিডিওটাও। কারণ ও কি বলছে, ওর কি মানে ওকেও তো ডাইরেক্টলি বলেছে না যে আমার বাড়িতে এসো, আমার পাশে বসে ভিডিও করো, আমি দেখতে চাই। হ্যাঁ, তো আমি দেখতে চাই যে ও কি উত্তরটা দেয়। ও কি সত্যি যাবে গিয়ে ওর বাড়িতে ওর পাশে বসে ভিডিও করবে? সেই দিকে অবশ্যই নজর রাখবো, এই বিষয়টা অন্তত। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দালালের পুরো ভিডিওটা দেখে অবশ্যই সেটা নিয়ে রিয়াকশান ভিডিও দেব। আজকে আর দিচ্ছি না, আগামীকাল দেব, এই চ্যানেলেই দেবো। দালাল তো জানেন আমার এই চ্যানেলের জন্যই বরাদ্দ, আমার মানে মেইন চ্যানেল যেটা কন্ট্রোভার্সি সেখানে নয়, এখানেই ওকে নিয়ে ভিডিও দেবো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।